১৯৭১ সালের পরাজয়ের গ্লানি পাকিস্তান যেন কিছুতেই মেনে নিতে পারছে না এবং এই দীর্ঘ ৫৫ বছরের গ্লানি পাকিস্তান বইতে বইতে শুধুমাত্রই তারা একটা সুযোগের অপেক্ষায় ছিল যে কখন ভারতের বিরুদ্ধে তারা কোনো রকমের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে বা সেই সুযোগ তারা পাবে। এতদিন পর্যন্ত দ্বিপাক্ষিকভাবে যতগুলো সুযোগ ভারতের বিরুদ্ধে সামরিকভাবে পাকিস্তান পেয়েছিল তার প্রত্যেকটিতেই পাকিস্তান নাস্তানাবুদ হয়ে গিয়েছিল ভারতের সেনাবাহিনীর বীরত্বে। সর্বশেষ ১৯৯৯ সালের কার্গিলে যুদ্ধে পর্যন্ত পাকিস্তানের পর্যুদস্ত হতে হয়েছিল, কিন্তু সেটা ছিল একেবারেই দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়, তার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু ১৯৭১ সালের যে যন্ত্রণা, যে জ্বালা, পাকিস্তানি সেনাবাহিনীদের ভারতের সামনে আত্মসমর্পণ, গোটা বিশ্বের মধ্যে সব থেকে বড় আত্মসমর্পণ ঘটেছিল ১৯৭১ সালে। ভারতের সেনাবাহিনীর বুটের তলায় কার্যত নতি স্বীকার করেছিল পাকিস্তানের সেনারা। সেই দিনের লজ্জা এবং গ্লানিকে মুছে ফেলার জন্য দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করেছিল, কিন্তু তারা মনে করছে এটাই সেরা সময়। মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে এবং মোহাম্মদ ইউনুসের মৌলবাদী চিন্তাধারাকে স্বাগত জানিয়ে পাকিস্তান এই মুহূর্তে ১৯৭১ সালের যন্ত্রণা ভুলতে আরো একবার বাংলাদেশের সঙ্গে হাত মেলাচ্ছে। কিন্তু ভারত কি করছে? আপনারা প্রশ্ন করেন না যে ভারত কি করছে? ভারত কি চুপচাপ বসে রয়েছে? আজকে এমন একটা তথ্য আপনাদের সামনে দেব, যে তথ্যটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে এই মুহূর্তে যদি একটা পাতাও পড়ে তার প্রত্যেকটি খবর ভারতের কাছে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, একেবারেই সত্যি কথা আপনাদের সামনে দেখাবো সেই তথ্য, যে ওপার বাংলায় যা যা কর্মকাণ্ড চলছে, পাকিস্তান বাংলাদেশকে কাজে লাগিয়ে সে দেশে আইএসের ৪ জন উচ্চ পর্যায়ের নেতৃত্ব কিছুদিন আগেই বাংলাদেশে ঢাকা সফর করেছেন, তার প্রত্যেকটি তথ্য ভারতের কাছে রয়েছে। এ কথা ভারত বলছে না, ভারত কিন্তু কোনোদিনই স্বীকার করেনি যে ভারত সব খবর রাখছে, কিন্তু পাকিস্তান নিজে বলছে যে ভারত বাংলাদেশে একটা পাতা পড়লেও সেই তথ্যটা ভারতের কাছে রয়েছে। এবং তা নিয়ে কিন্তু মোহাম্মদ ইউনুসের প্রশাসনকে পাকিস্তান সতর্ক করে বলেছে যে এখনো পর্যন্ত বাংলাদেশে যেভাবে ভারতের সেনাবাহিনীর হাত রয়ে গিয়েছে, ভারতের সেনাবাহিনী কার্যত ছায়ার মতো ঘিরে ধরেছে, সেটা থেকে যদি বাংলাদেশ আগে উদ্ধার পেতে না পারে তাহলে কখনোই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে বা ভারতের বিরোধিতা করে পাকিস্তানের হেল্প নিয়েও তারা কিছুই করতে পারবে না। এই তথ্য আমি বলছি না, বলছে পাকিস্তান। আপনাদের সামনেই সেই তথ্য দেব এবং একথা হলপ করে বলতে পারি যে যে তথ্য আপনাদের সামনে আমি আমার চ্যানেল থেকে দিই, দ্বিতীয়বার অন্য কোনো চ্যানেল থেকে সেই তথ্য আপনারা পাবেন না। তবে আপনারা প্রশ্ন করতেই পারেন যে আমার তথ্য যে সঠিক তার প্রমাণ কি রয়েছে? প্রমাণ দেবো হাতে নাতে আজকেই। আর যদি ভালো লাগে, প্রমাণে যদি আপনারা সন্তুষ্ট হন, তাহলে অবশ্যই আমাদের এই প্রচেষ্টাকে স্বাগত জানানোর জন্য একটা লাইক, একটা কমেন্ট এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে এই ধরনের আরো নতুন নতুন তথ্য সব থেকে প্রথম আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন, আপনাদের সামনে প্রথমেই কিন্তু আমি প্রমাণ দিয়ে শুরু করব। আচ্ছা, কিছুদিন আগে, সম্ভবত দিন চারেক আগে, আপনাদের সামনে একটা মারাত্মক তথ্য তুলে ধরেছিলাম যেটা কোনো চ্যানেল আপনাদের সামনে দেখায়নি সেই দিন পর্যন্ত। কি তথ্য? না, আমি আপনাদের সামনে বলেছিলাম, আশা করি আপনারা মনে রাখতে পারবেন, যে বাংলাদেশের সেনা অভ্যুত্থান হতে চলেছে। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার যে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার যে নীতি, সেটাকে বাংলাদেশের কট্টরপন্থী যে সমস্ত সেনাপ্রধানরা রয়েছে তারা মানতে পারছেন না। সেই কারণে পাকিস্তানের উস্কানিতে বাংলাদেশের একজন কট্টর ইসলামী সেনা প্রধান রয়েছে, যিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান। তার নেতৃত্বে বাংলাদেশের সেনা অভ্যুত্থান হতে চলেছে এবং ওয়াকারুজ্জামানকে সরিয়ে সেই সেনা প্রধান পাকিস্তানের সহায়তায় তারা ক্ষমতায় আসতে চলেছে। এই তথ্য আপনাদের সামনে দিয়েছিলাম। আপনাদের মধ্যে কেউ কেউ আমাদের এই তথ্যের সত্যতা জানতে চেয়েছিলেন, আর আজকে দেখুন আপনাদের সামনে আমি দেখাচ্ছি একটা তথ্য। আনন্দবাজার পত্রিকায় গতকাল প্রকাশ পেয়েছে, ৩০শে জানুয়ারি 2025। কি লেখা রয়েছে দেখুন: সেনা অভ্যুত্থান ঢাকায়, নজর দিল্লির। অর্থাৎ 4 দিন আগে যে তথ্যটি আপনাদের সামনে আমি দিয়েছিলাম, যেটা আমাদের চ্যানেল থেকে আপনারা পেয়েছিলেন, গতকাল আনন্দবাজার পত্রিকা সেই তথ্য প্রকাশ করছে। আর এখানেই আমাদের সফলতা, যে পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় মিডিয়া যেদিন খবর দেয় তার 4 দিন আগে খবর দেওয়ার ক্ষমতা আমরা রাখি। দেখুন, কয়েক লাইন আপনাদের সামনে এই প্রতিবেদন থেকে পড়ে শোনায়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার তথ্যের সঙ্গে মিলে যাচ্ছে। বাংলাদেশে চলতি পরিস্থিতিতে সে দেশের সেনাবাহিনীর মধ্যে একাধিক মেরু তৈরির খবর আসছে, আর তার জেরে ইসলামী চরমপন্থীদের মদতে সেখানে কোনো সামরিক অভ্যুত্থান ঘটে কিনা তার দিকেও নজর রাখছে ভারত। পরের কয়েকটা লাইন পড়ছি। সূত্রের খবর,
কোয়ার্টার মাস্টার জেনারেল পদে থাকা কট্টর ইসলামী হিসাবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান সেনাবাহিনীর দখল নিতে সক্রিয় বলে ধারণা তৈরি হয়েছে। তিনি গত সপ্তাহে পাক সফরকারী পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেছেন বলে খবর। অভ্যুত্থানের পরিকল্পনার সমর্থন তিনি সেনারই একটি অংশ থেকে জোগাড় করার চেষ্টা করছে। বাংলাদেশের গোয়েন্দা শাখার সঙ্গেও তিনি যোগাযোগ রেখে চলেছেন বলে জানা যাচ্ছে। এবং পরের লাইনটা আপনারা দেখুন, অন্যদিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক চেয়ে বার্তা দিয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তারপরে লাস্ট দুটো লাইন পড়ছি, কূটনৈতিক মহলের খবর, এই মুহূর্তে দেশের ভেতর বেশ কিছুটা চাপে রয়েছে সেনাপ্রধান। তিনি মধ্যবর্তী অবস্থান নিয়ে ভারসাম্যের পথেই হাঁটছেন, কিন্তু সেনার ভিতরে তার বিরোধী গোষ্ঠী শক্তিশালী হয়ে উঠেছে। বলেছিলাম, এবার আপনারা মনে করতে পারছেন, আমি বলেছিলাম আপনাদের সামনে গতকাল আনন্দবাজার পত্রিকা যে তথ্য ছেপেছে, আমি আপনাদের সামনে 4 দিন আগে সেই তথ্য দিয়ে রেখেছিলাম যে ওয়াকারুজ্জামানের এই নীতিতে একেবারেই অসন্তুষ্ট বাংলাদেশের একটা বিক্ষুব্ধ সেনারা রয়েছে। তারা এই মুহূর্তে সমর্থন জোটানোর চেষ্টা করছেন, আর অ্যাডিকুয়েট সমর্থন পেয়ে গেলে যে কোনো দিন বাংলাদেশের সেনা অভ্যুত্থানের মতো ঘটনা ঘটতে পারে। সেই তথ্য আপনাদের সামনে বলেছিলাম 4 দিন আগে, গতকাল আনন্দবাজার পত্রিকা সেই তথ্য আপনাদের সামনে লিখেছে। তাই আমি বারবার বলার চেষ্টা করি, কোন রকমের মিথ্যে খবর, ভ্রান্ত খবর দিয়ে শুধুমাত্র ভিউ বাড়ানোর চেষ্টা আমি করি না। যে তথ্য অথেন্টিকেট, অন্তত ক্লোজার টু অথেন্টিকেট, 100% অথেন্টিকেট সেটা কেউই বলতে পারবে না, আনন্দবাজারও বলতে পারবে না, কিন্তু যেটা ক্লোজার টু অথেন্টিকেট সেই তথ্যই একমাত্র আমাদের চ্যানেল থেকে পরিবেশিত হয়। কিন্তু আজকে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, যেটা এখনো আনন্দবাজার পত্রিকা ছাপেনি, হয়তো তারা আরো 4 দিন পর গিয়ে ছাপবে। আপনারা শুনে রাখুন, আপনারা জেনে রাখুন সেই তথ্যটা কি। সেই তথ্য, এই যে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর 4 জন উচ্চ পদস্থ আধিকারিকরা তারা বাংলাদেশে সফর করেছিলেন, সেই তথ্য তারা চূড়ান্ত গোপনীয়তার সঙ্গে করলেও ভারতের কাছে সেই প্রত্যেকটি তথ্য রয়েছে, এমনটা জানতে পেরেছে পাকিস্তান। এবং তাদের কাছে এটা একটা বিস্ময়কর ব্যাপার যে বাংলাদেশে পাকিস্তান যা যা কাজ কারবার করছে, ভারতের প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ তথ্য ভারতের হাতে রয়েছে। এটা জানতে পেরে পাকিস্তান কার্যত স্তম্ভিত হয়ে গিয়েছে। কে স্তম্ভিত হয়ে গিয়েছে না, ভারতে একসময় পাকিস্তানের হাই কমিশনার ছিলেন আব্দুল বাসিত। সেই পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনার আব্দুল বাসিত তিনি স্বীকার করেছেন যে ভারত এখনো বাংলাদেশের অভ্যন্তরে একটি শক্তিশালী উপস্থিতি বজায় রেখে চলেছে। এবং কিছুদিন আগে পাকিস্তানের যে আইএসআই এর দলটি ঢাকা সফর করেছিল, তার প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ তথ্য ভারতের কাছে রয়েছে। প্রাক্তন হাই কমিশনার তিনি বলছেন যে পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে ভারত সবকিছুই জানতো, এমনকি কোন ফ্লাইটে আইএসআই গুপ্তচর 4 আধিকারিকরা তারা বাংলাদেশে এসেছিলেন, সেই ফ্লাইটের নাম্বার কত, কখন তারা পাকিস্তানের প্লেনে চেপেছিলেন, ঠিক কটার সময় তারা ঢাকাতে ল্যান্ড করেছিলেন, কোন আকাশপথে তারা পাকিস্তান থেকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন, বাংলাদেশে আসার পর ভারতের কোন কোন জায়গা, সীমান্তবর্তী কোন কোন এলাকা তারা পরিদর্শন করেছেন, এর প্রত্যেকটি তথ্য ভারতের কাছে রয়েছে। তারা পুঙ্খানুপুঙ্খ এ বিষয়ে জানে। এটা কে বলছে? ভারত বলছে না, কিন্তু ভারতের কোনো রাজনৈতিক নেতৃত্ব বলছে না, শুভেন্দু অধিকারী বলছেন না, এই কথা বলছেন পাকিস্তানের হাই কমিশনার, যিনি একসময় ভারতে নিযুক্ত ছিলেন। এবং তার কথায় এই বাসিত বলছেন যে ভারতের গোয়েন্দা নেটওয়ার্ক এতটাই শক্তিশালী বাংলাদেশে যে তাদের দেশের লোকেরা বিমানবন্দর থেকে শুরু করে কোন কোন রাস্তাঘাট দিয়ে হেঁটেছে, কোন হোটেলে থেকেছে, এর প্রত্যেকটি তথ্য ভারতের হাতে রয়ে গিয়েছে। এবং আব্দুল বাসিত তিনি মনে করছেন যে সত্যি সত্যি ভারত বিরোধী যদি কোনো কার্যকলাপ তৈরি করতে হয়, তাহলে ভারতের এই কূটনৈতিক চালকে সর্বাগ্রে কিন্তু আটকাতে হবে মোহাম্মদ ইউনূসকে। যদি না ভারতের এই সমস্ত কূটনৈতিক চাল, অর্থাৎ তিনি মনে করছেন যে ভারতের প্রচুর খোঁচর, ভারতের গুপ্তচর সংস্থার প্রচুর লোকজন বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে এবং প্রত্যেকটি তথ্য সময় মতো করে নরেন্দ্র মোদী বা রয়ের মারফত নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে দিচ্ছেন। এবং তিনি মনে করছেন যে যদি এটাকে না আটকানো যায়, তাহলে যতই প্ল্যান করা হোক না কেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে মিলে যতই প্ল্যান করার চেষ্টা করুক না কেন, 1971 সালে যা পরিণতি হয়েছিল সেই পরিণতি আবারও ঘটতে পারে। এবার আপনারা বলুন যে দেখুন, কূটনৈতিক বিষয়টা কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মঞ্চের ওপর থেকে যা ইচ্ছা তাই বলে গেলাম, যাকে ইচ্ছা গালি দিয়ে গেলাম, এরকম কিন্তু ব্যাপারটা নয়। কূটনৈতিক বিষয়ে কিন্তু ম্যাক্সিমামটা সময় কিন্তু মুখ বন্ধ রাখতে হয়। এবং যখন সময় আসবে, আমি কতটা মেসেজ, আমি কতটা ইনফরমেশন সংগ্রহ করতে পারলাম, আমার প্রতিরক্ষা কতটা মজবুত, তার উপরেই কিন্তু নির্ভর করবে সময় যখন আসবে তখন শক্তি প্রদর্শন করা। আর সময়ের আগে যে আস্ফালনগুলো দেখানোর চেষ্টা করা হচ্ছে, সেগুলো ধরুন বাংলাদেশের তরফ থেকে মূলত দেখানোর চেষ্টা করা হচ্ছে
সেগুলোর মূলত রাজনৈতিক নেতৃত্বরা করে থাকেন। আপনারা কখনো দেখেছেন যে অজিত ডোভাল গরম গরম বক্তৃতা দিচ্ছেন নির্বাচনের সময়? এস জয়শঙ্করকে কখনো দেখেছেন নির্বাচনী প্রচারে যেতে? সেই কারণেই আপনাদের সামনে বলছি যে ডিপ্লোম্যাসি বা কূটনীতি সেটা সম্পূর্ণ আলাদা রাজনীতির থেকে। রাজনীতির ময়দানে আপনি কত বড় বড় ভাষণ দিতে পারলেন, একে অপরকে কোন ভাষায় চমকাতে পারলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করে প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরিয়ে ঘোড়ার মতো কথা বললেন, তাতে উৎসাহিত পাবেন, হাততালি পাবেন, ভোটও পাবেন। কিন্তু এ দিয়ে সামরিক অভিযান করা যাবে না। এ দিয়ে দুটো দেশের মধ্যে সম্পর্কের উন্নতি বা সম্পর্কের মধ্যে অবনতি হলে সেখানে সামরিক অভিযান করা যাবে না। তাই সেই ক্ষেত্রে ভারতের যে কাজটি এই মুহূর্তে করার সেটি কিন্তু ভারত করছে। কিভাবে সব দিক থেকে সামরিক শক্তি বৃদ্ধি করা যায় সেই দিকটা যেমন ভারত দেখছে, ঠিক তেমনি আবার আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার কাজটা করছে, সেটি অনেকটাই অগ্রসর হয়েছে। ফেব্রুয়ারিতে আমেরিকা সফরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বললে সেই সম্পর্ক আরো মজবুত হবে। চীন ভারতের একেবারে ঘোষিত একটা শত্রু দেশ, কিন্তু তা সত্ত্বেও আপনাদের সামনে আমি বলেছিলাম যে কূটনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। চীন এখন ক্রমাগত মেসেজ দিয়ে যাচ্ছে ভারতের কাছে যে ভারতের সঙ্গে তারা সখ্যতা বানাতে চাইছে। সম্ভবত আমেরিকার এই প্রেসারে পড়ে কিন্তু তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ভারত সব দিক থেকেই সতর্ক রয়েছে। কেউ আমার বন্ধু হবে বলেই আমি যে তার বন্ধু হয়ে যাব এমন ব্যাপারটি মোটেই নয়। তার কারণ কূটনৈতিক সম্পর্ক ওই বাংলাদেশের কিছু ব্রিগেডিয়ারদের মতো করে দুদিনে কলকাতা দখল করে নেব এই ধরনের বিষয় নয়। তাই ভারত জানে কখন কি কাজটা করতে হয়, সেই কারণে এই মুহূর্তে বাংলাদেশ সম্পর্কে একটি মন্তব্য না করেও বাংলাদেশে ওই মাটিতে কি কি ঘটছে, পাকিস্তানি সেনাবাহিনীরা তারা কোথায় কোথায় যাচ্ছেন, কোন হোটেলে থাকছেন, ভারত সীমান্তের রংপুর, টেকনাফ এই সমস্ত উপত্যকায় যে পাকিস্তানের আইএসআই গুপ্তচররা তারা এসে ভ্রমণ করেছেন, এর প্রত্যেকটি তথ্য পুঙ্খানুপুঙ্খ ভারতের কাছে রয়ে গিয়েছে। এবং তারা মনে করছেন যে সত্যি সত্যি যদি বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে সাহায্য নিয়ে কোনো রকমের কোনো ঘটনা ঘটাতে হয়, তাহলে প্রথমে বাংলাদেশের এই সক্রিয়তাটাকে প্রথমে হ্রাস করতে হবে। আর সেটা যদি করতে না পারা যায় তাহলে তাহলে ভারতের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়া কার্যত ইম্পসিবল। 1971 সালে যেটা হয়নি, আর এতদিন পরে এসে ভারত যেভাবে শক্তি বৃদ্ধি করে ফেলেছে সেটা কার্যত অসম্ভব। এই তথ্যটি আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু সত্যি ভালো লাগে যখন নিজেদের কাজ যেগুলো আমরা আপনাদের সামনে আনি সেগুলো যখন আনন্দবাজার পত্রিকার মতো পত্রিকাগুলো 4 দিন পরে প্রকাশিত করে, তখন আপনাদের সামনে বোঝাতে আমার কিছুটা সুবিধা হয় যে শুধুমাত্রই আপনাদের ভ্রান্ত তথ্য দিয়ে সময়টা কেড়ে নেওয়া, আপনাদের ইন্টারনেটের পয়সা খরচ করা কিংবা আমার ক্ষুদ্র স্বার্থের জন্য শুধুমাত্র খবর পরিবেশনা করা নয়, আপনাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, ভারত বাংলাদেশের এই মুহূর্তে যে সম্পর্ক চলছে তার পুঙ্খানুপুঙ্খ অ্যাকিউরেট তথ্য যতটা সম্ভব সেই অ্যাকিউরেসিটা আপনাদের সামনে মেনটেন করা। তবে 100% অ্যাকিউরেসি বলে কিছু হয় না। এই যে আজকে তথ্যটা আনন্দবাজার আজকে ছেপেছে সেটাও কিন্তু 100% ঠিক নয়। তার কারণ 100% বলে কিছু হয় না, কিন্তু যতটা পারা যায় একেবারে অ্যাকিউরেসির কাছাকাছি সেই তথ্যগুলো কিন্তু আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি এবং তার অ্যাপ্রিসিয়েশনও পাই। তাই যদি আমাদের এই কাজকে ভালো লাগে, নিশ্চিতভাবে আপনারা যখন কমেন্ট করেন, আপনারা যখন ভালো ভালো লেখেন, তখন সেগুলো মোটিভেট করে যে আপনাদের জন্য কি করে কোথা থেকে আরো বেশি সোর্স লাগিয়ে কি করে আরো বেশি ভালো খবর সবার আগে, এমনকি প্রথম সারির সংবাদ মাধ্যমের আগেও যেন তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেই প্রচেষ্টায় কিন্তু আমাদের দিন কাটে। কিন্তু এর জন্য শুধুমাত্রই আপনাদের কিছুটা সহযোগিতা, কোনো আর্থিক সহযোগিতা কখনো চাইনি। আপনাদের যে সহযোগিতা লাগবে সেটা হচ্ছে প্রত্যেকটি খবর পর্ব যখন শুনবেন তখন অ্যাক্টিভলি পার্টিসিপেট যদি করেন, যদি আপনারা কমেন্ট করতে নাও পারেন সকলে, তাহলে একটা তো লাইকও পর্যন্ত করা যায় যদি পছন্দ করেন পর্বটা, তাহলে সেটাও কিন্তু আমাদের জন্য মোটিভেশনাল হয়ে থাকে। তাই আমাদের মোটিভেট করতে অন্তত পর্বে একটি লাইক, একটি কমেন্ট, এবং যারা দীর্ঘদিন চ্যানেল দেখছেন সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে গিয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি করে রাখেন তাহলে সেই ইনফরমেশনগুলো আমাদের কাছে পৌঁছে যায়, যেগুলো আমরা আরো বেশি মোটিভেট হই যে সব থেকে প্রথমে খবরটা কি করে এত ছোট্ট একটি চ্যানেলের মধ্যে আপনাদের সর্বাগ্যে পৌঁছে দিতে পারি। তাই আমাদের উপর বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। এখনকার মতো এখানে শেষ করলাম, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, গুড বাই।